আমি বেসিক্যালি আসলে যেহেতু কমার্শিয়াল ফটোগ্রাফি করি সবই করতাম একদম ইনিশিয়ালি। মাখনের থেকে তো আসার প্রশ্ন হওয়া উচিত যে রুটি এরকম প্লেটের উপরে ফুললো কীভাবে। আচ্ছা, যেহেতু ওই যে কিছুক্ষণ আগে আমাদের ছোট ভাই ইস্তিয়াক অনেক টেকনিক্যালি বিষয়ে বলতেছিল যে ওর এইটা সেটা, তা আমি একদমই জাস্ট ওর রিভার্স একটা ব্যক্তি। মানে ও একটা কাজ করার জন্য যত ইকুইপমেন্ট কিনতে ইন্টারেস্টেড, যত ইয়ে করতে, আমি একদম তার উল্টাটা। মানে আমি হলাম ফটোগ্রাফিটা বাংলাদেশি স্টাইলে দেখতে চাই এবং বাংলাদেশি মানুষের মতো করে দেখতে চাই। সেটা হচ্ছে যে যতটা আমি আমার, কারণ এখানে আরেকটা জিনিসও কিন্তু ফারহান প্রশ্নটা করে গেছে, সেটা হচ্ছে যে এই যে এত কষ্ট করার পরে সে আসলে কতটুকু ফিনান্সিয়ালি কাজ করবে। তা আমাদের মার্কেটের ব্যাপারটা যেরকম হয়, এখানে তো রুমি ভাই যেহেতু একসময় আমাদের ক্লায়েন্ট ছিল, অতএব উনিও ভালো জানেন, উনিও পয়সা কম দিতে চাইবে, এটাই স্বাভাবিক ছিল। তো এটা বলতে কোনো অসুবিধা নাই, এটা লজ্জার কিছু নাই। আমিও যখন একটা জিনিস করতে যাই, একটা দোকান থেকে একটা কিছু কিনতে যাই, আমিও কিন্তু বার্গেনিং করি। তখন কিন্তু আমি চিন্তা করি না ওর কত কষ্ট হচ্ছে, ওকে আসলে আমি ঠিক পারিশ্রমিকটা দিচ্ছি কিনা। হ্যাঁ, তা বিষয়টা হচ্ছে এরকম। হ্যাঁ, তা আমি জাস্ট একদম ওর রিভার্স প্যাটার্নে কাজ করি। এটা যেমন কিছুই না, এটা কিন্তু আমি জাস্ট গরম গরম ইয়েতে করে ওই স্ট্র দিয়ে ফুলিয়ে ছবি তোলা, নাথিং এলস। হ্যাঁ, সো খুবই সিম্পল ওয়েতে আমার প্রত্যেকটা কাজই সিম্পল ওয়েতে। এবং আমি যত কম লাইট ইউজ করা যায়, পারলে একটা লাইট ইউজ করতে পারলে আমি সেটাই ইন্টারেস্টেড। কারণ আমার লাইটের ব্যাপারটা আমি একটু বলি, যেহেতু ডেভিড এখানে আসে, ও জানে যখন আমরা শুরু করি মানে 90s-এ, এখন যেমন আপনি একটা কিছু কিনতে গেলে অন্তত বসুন্ধরায় চলে যেতে পারতেছেন, অন্তত 20টা 50টা ক্যামেরার দোকান আছে, তখন একটা নতুন ব্র্যান্ড নিউ ক্যামেরা কিনতে পারতেন না আমাদের দেশ থেকে, সম্ভব ছিল না কেনা। আমরা সবাই সেকেন্ড হ্যান্ড ক্যামেরা ব্যবহার করতাম, কারণ সেকেন্ড হ্যান্ডটাই আমাদের কাছে নতুন হিসাবে আসতো। কেউ যদি একটা FM2 বিক্রি করতো একটু ভালো কন্ডিশনে, ছাল চামড়া ওঠে নাই, ওইটা আমাদের কাছে একদম মানে মনে হইতো যেন এটা না জানি কি, হ্যাঁ এটা সোনার খনি, এটা আমাদের কিনতে হবে। হ্যাঁ, তখন একটা 20-25 হাজার টাকা দিয়ে ক্যামেরা কেনা, আর এখন আমরা 3-4-5 লাখ টাকা দিয়ে ক্যামেরা কেনার মধ্যে আনন্দের ইয়েটা ওইটাই বেশি ছিল, কারণ ওটা পাওয়াই যেত না। আর যেটা বলতেছি, তখন প্রথম অবস্থা হলো যে আমি বেসিক্যালি একটু লাইট নিয়েই কাজ করতাম আগে থেকেই। তো প্রথম যখন আমি পত্রিকায় চাকরি করি, সেই পত্রিকার চাকরি ডেভিডও করতো, তারপরে আমি ঢুকি আর কি। তো তখন আমার নাম হয়ে গেল হলো ঠোঙ্গা ফটোগ্রাফার। তার কারণ হচ্ছে কি যে আমি তখন সবাই যত পত্রিকার সাংবাদিক ছিল তাদের একটা ফ্ল্যাশ গান ছিল আর একটা ক্যামেরা ছিল, এটা নিয়ে ছবি তুলতো অথবা ডে লাইটে তুলতো। আমি করলাম কি, আমার পছন্দ মতো আমি 2টা ফ্ল্যাশকে তার দিয়ে জোড়া দিয়ে আমি একটা করে ওইটা কানেক্ট করে চালাইতাম। তো এখন ওইটা তো সফট করতে হবে, সফট করতে গেলে আমি একটা ট্রেসিং পেপার দিয়ে ঠোঙ্গা বানাইছিলাম। তো এই 2টা ঠোঙ্গা লাগাই দিতাম, পরে ওই নায়ক নায়িকারাই বলতো যে ঠোঙ্গা ফটোগ্রাফার আসছে রিপন ভাই। হ্যাঁ, এবং প্রচলিত ছিল ঠোঙ্গা ফটোগ্রাফার। তা আমি চিন্তা করলাম ঠোঙ্গা ফটোগ্রাফার বলে এটা তো একটু ঘুষানো দরকার। তারও বছর 2-1 পরে আমরা চিন্তা, আচ্ছা আমব্রেলা টামব্রেলা শুনছি এগুলি পাওয়া যায়। এবং তখন আমাদের একমাত্র জায়গা হচ্ছে হলো ফুজি থেকে দেখতাম নানান রকম জিনিসপত্র, যে বিভিন্ন রকমের দামি দামি লাইট, এটার সাথে এইটা ওইটার সাথে মডিফায়ার বলে তখন আমরা কিছু চিনতাম না, আমরা আমব্রেলাই চিনতাম। এটা বেসিক্যালি এইগুলির কথা সফট বক্স টপবক্স এগুলো পরে শিখছি আসলে। তো আচ্ছা, এটা দিয়ে তো ছবি তুলে তো সফট হয়, কিন্তু এটা হয় কীভাবে, কাজ করে কীভাবে, এরকম লাইট তো আমার নাই। তো মাথার মধ্যে আসলো কি যে আচ্ছা ফ্ল্যাশটাকে যদি আমি ভেঙে ছুড়ে এটা ভিতরে ঢুকাই দিই তাহলে তো এরকম একটা জিনিস হবে, যেরকম ভাবা এরকম চিন্তা। সেই আপনার গোপীবাগে এক ইয়ের মিস্ত্রি খুঁজে পেলাম, বালতির মিস্ত্রি। ওই বালতির মিস্ত্রি দিয়ে এরকম ছবি এঁকে শেপ করে ওই চোঙা বানাইলাম, তার ভিতরে ফ্ল্যাশ ঢুকালাম। এবং ফ্ল্যাশ কিন্তু খুব হাই ভোল্টেজের ইয়ে থাকে, একটুখানি হাতে বডিতে যদি লেগে যায় কখনো প্রচণ্ড রকমের মানে ইলেকট্রিসিটি প্রডিউস করে। এরকম 2-4 বার, হ্যাঁ 2-3 বার আমি নিজেও খাইলাম। তারপর আবার এটা নিয়ে ফর্মুলা নিয়ে গেলাম। আমাদের আরেকজন ছিল টেকনিশিয়ান, কাকন ভাই, আপনারা হয়তো চিনবেন না, মারা গেছে। রুই ভাই হয়তো চিনতে পারেন। কাকন ভাইয়ের কাছে গিয়ে বললাম যে ভাই এটা তো এরকম শক করে, এটা কি ব্যবস্থা? সে আবার ওই যে প্যাকিং দিয়ে এটারে বালতি থেকে যাতে বডিতে টাচ নাই, কিন্তু এটা যেহেতু অনেক বেশি হাই ফ্রিকোয়েন্সি, তো ওইটা এরকম ব্যবহার হইতো। তো সেই জন্য
আমার শুরুটা কিন্তু এরকম যে মানে আমার কাছে যখনই প্রবলেমটা আসছে সেটা সলিউশনটা আমি নিজে কিভাবে করব সেটা চিন্তা করছি। তার মানে আমি ওই যে বালতি থেকে তখন ঠোঙ্গা থেকে বালতি ফটোগ্রাফার হইলাম আর কি। তারও অনেক পরে আমরা প্রফেশনালি ইকুইপমেন্ট মানে লাইটটা অন্তত কিনতে পারলাম, ভালো ক্যামেরা কিনতে পারলাম সেটা নিয়ে। এই এখনও কিন্তু আমি আমার ফুড ফটোগ্রাফির জন্য কিন্তু খুব আহামরি কোনো লাইট নিয়ে আমি কাজ করি না, এগুলো সবগুলোই কিন্তু রেস্টুরেন্ট টাইপের ফটোগ্রাফি। আমি একটা ব্যাগে আমার 2টা লাইট থাকে আর একটা ক্যামেরা থাকে, এগুলো নিয়েই কিন্তু বাকি সমস্ত কাজ। হ্যাঁ, এবং এগুলো কিন্তু ওই সব কিছু চিন্তা করে আর কি, যে মানে আমার মানে এইটার পারিশ্রমিকের পয়সা কত দিবে, অমুকের জন্য কত দিবে, হ্যাঁ, বা এটা তার কতটুকু কাজে লাগবে সেটাও একটা ব্যাপার। কারণ আমি যদি এটা খুব প্রিসাইজ করতে যাই তার কি সেটা দরকার আছে কি না সেটা একটা বোঝার ব্যাপার আছে। হ্যাঁ, তো এইভাবেই আসলে শুরু। এবং ওই যে ডেভিড তো আগেই বলছে যে মানে এইটা নিয়ে আসলে ওরা তখন অনেক বেশি বাইরের ফটোগ্রাফি বা আর্ট ফটোগ্রাফি নিয়ে করতো, আমি কিন্তু মোটামুটি এটা নিয়েই কাজ করতাম। আচ্ছা, এইটা 2টা ক্যাটাগরিতে যখন ছবিটা হয় তখন 2 রকমের ছবি যেহেতু আমি তুলি। এইটা হচ্ছে রেস্টুরেন্ট ফটোগ্রাফি। রেস্টুরেন্টে যেটা হয় যে ওরা যেভাবে এটাকে খাবারটাকে প্লেস করে এই অনুযায়ী আসলে আমাকে কাজটা করতে হয়। কারণ তা না হলে এখানে একটা সমস্যা হচ্ছে কি, এই যে যেমন ধরো মানে এইটাতে আমি যদি কোনো একটা ইনগ্রিডিয়েন্টস বেশি করি বা বেশি কিছু দেই তাহলে কিন্তু এটা ওদের জন্য সমস্যা হয়ে যায়। ইভেন ওরা এটা ঢুকতেই আমাকে মানে অনেক রেস্টুরেন্টের কাজ করার পরে যে অভিজ্ঞতা আসছে তারা বলে যে ভাইয়া আপনি যে এখানে এই প্রপসটা দিবেন, এই প্রপসটা যখন কাস্টমার আমাকে ছবি দেখায় বলবে যে ওইটা কই, তখন আমি কি করব? হ্যাঁ, তখন তো এটা আমি দিব না। তা সেই জন্য আমি এমন ধরনের জিনিস এলিমেন্টসগুলি ইউজ করি যেটা আসলে কাস্টমার মূলত চাইবে। যেমন একটা আস্ত ক্যাপসিকাম কেউ চাইবে না খাইতে গিয়ে, হ্যাঁ, বা একটা আস্ত গার্লিক কেউ খাইতে চাবে না, আর খাইতে চাইলেও সে দিয়ে দিবে, সমস্যা নেই তুই খাইতে পারলে খা। হ্যাঁ, তো এইগুলো একটা ব্যাপার। আর এইসব জায়গাগুলিতে যেই জিনিসটা আমি ওনাদেরকে ইনস্ট্রাকশনটা দেই সেটা হচ্ছে যে খাবারটা যেন ফ্রেশনেসটা থাকে। এই যে যেমন ধরো তুমি একদম দেখতে পাচ্ছ যে চকচকা, এখানে কিন্তু রিফ্লেকশন যেটা ওই যে ডেভিড বললো যে খাবার যে অ্যাপিটিং যে ব্যাপারটা সেটা যেন আসলে এখানে ফিল থাকে, সেটা মূল ব্যাপার। আর আমি অন্য যে কাজগুলি যেগুলি প্যাক শটের জন্য করি, যেমন রাঁধুনি ব্র্যান্ডটা আমি পুরোটাই আমি করি, তো ওইটার যে প্যাক ফটোগ্রাফিটা হয় ওইটা আবার পুরোটাই আমার তত্ত্বাবধানে হয়। ওইটার কুকিং প্রসিডিওরটাও আমার আন্ডারেই হয়। মানে আমি কি পরিমাণ ওটাকে রান্না করলে ওইটার কালার নষ্ট হবে না, অথবা যেটা আমার দরকার নাই সেটা যেমন কিছুদিন পরেই ওদের মনে হয় যে লাস্টলি মনে আমি তুললাম হচ্ছে হলো চুই ঝাল মশলা, ওটা মার্কেটিং হয় না, এখনো শুরু হবে। তো ওইখানে কিন্তু এই অরিজিনালি চুই ঝাল দিয়ে যদি মাংসটা রান্না করে যে কালারটা আসবে সেটা কিন্তু আসলে আমার ছবির জন্য দরকার নাই। কারণ ওইটা অনেক বেশি ডার্ক হবে, ওইটা অনেক বেশি কালো হয়ে যাবে, দেখা যাবে না। তারপরে যেমন ওইসব খায় খাদ্যর মধ্যে বেশিরভাগ জিনিসপত্রই আমরা ইউজ করি না, মানে এই লবণ মরিচ এগুলো কিছুই ব্যবহার করি না, অনেক বেশি কালার ইউজ করি। আরও একটা ঘটনা, মানে ওই যে যেহেতু ডেভিড বলছে খাদ্যর মানে অবস্থান, সেটা হচ্ছে যে যখন আমরা একটা শ্যুট করতেছিলাম এরকম ওই যে গোয়ালিনীর জন্য, তো সেটা হচ্ছে আমরা অনেককে শিপন ভাইকে চিনি কিনা জানি না, হ্যাঁ, তো শিপন ভাই তখন আমাদের স্টুডিওতে রাত্রেবেলা উনি থাকতেন। তো ওই দিন ওনার কাছে আমরা বলছি যে আজকে আপনি অনেক বেশি খাওয়া দাওয়া পাবেন, কিন্তু আজকে আমাকে স্টুডিওতে আমি কাজ করব সারা রাত, আপনি একটু চেয়ারে ঘুমাবেন আর কিছুক্ষণ পর পর খাবেন। তা আমি ওইখানে অনেক রকম জিনিসপত্র তৈরি করছি, এই বিভিন্ন জায়গা থেকে মিষ্টি কিনে আনা হয়েছে, এটা কেনা হয়েছে, তো ছবি শুট হয় আর আমি ডেকে ডেকে গিয়ে ওনাকে দিই। তো উনি খাওয়া দাওয়ার পর 2টা 2:30 যখন বাজে তখন আমরা বলছি ভাই আমার একটু ঘুমাইতে দেন, আর কোনো আমরা ডাকবেন না, একবারে সকালে আমি পরোটা আনবো, আপনি ঘুমাই থাকেন, একসাথে 2জন নাস্তা করবো। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তা আমি তো কাজটা শেষ করে ঘুমাই গেছি ভোরবেলা, উনি দেখি কি আমার ওইখানে এইসব বমি করতেছে আর চিল্লাইতেছে আর আমাকে গালি দিচ্ছে। আমি মানে শুনতে পাইতেছি যে এবারটা আমার কি করলো এটা সেটা। তা আমি বললাম কী হয়েছে, কোনো খাবার নষ্ট হয়েছে? দেন মিয়া, আপনি এত সুন্দর করে একটা পায়েস বানাইছেন, আমি এক লোকমা দিয়ে ঢোকার পরে এটা দেখি এর মধ্যে চিনি মিনি কিছু নেই, এটা আটার দলা। আর আমার ডেকোরেশনটা ছিল হচ্ছে আটা দিয়ে উপরে শুধু ডেকোরেশনটা তৈরি করা। তো এটা বেশিরভাগ সময় আমি তাই করি। তো উনি ওইটাই ওনার খুব পছন্দ হয়েছে, যে দেখতে খুব মানে বাদাম টাদাম দেওয়াটা একদম পায়েসের টেকচার মেকচার আছে।
তো উনি ওইটাই খেয়ে ফেলছে, কিন্তু ওর মধ্যে কিছুই ছিল না, একদম স্রেফ ময়দা গোলা। মশলা কোথায়? এই যে চিকেন ফ্রাই মানে একদম রোস্টেড চিকেন, হোল যে চিকেনটা দেওয়া হয়, এটা কি দেওয়া হয় জানেন? জুতার কালি। জুতার কালি দিয়ে তৈরি করা হয়, এবং একদম, হ্যাঁ, জুতার কালি দিয়ে ওই 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 শাইনি প্লাস ওই যে পোড়া পোড়া ব্যাপারটা, ওইটা ওইখানে ওই ওই জিনিসটা জীবনে খেতে পারবে না। আচ্ছা, এই আগের ছবিটা হচ্ছে জাস্ট, এটা কিন্তু সিম্পলি হচ্ছে হলো চায়ের কালারগুলোর সাথে কিন্তু চাগুলোর মানে ইয়ে, এবং এই একই জিনিসই দেখেন, একই রিফ্লেকশন, একই জিনিস একই রকমভাবে তুলতে গেলে কিভাবে, এগুলি একটু টেকনিক্যালি কিছু কিছু ব্যাপার আছে আর কি। না, জাস্ট এটা ইয়ে করার জন্য, হ্যাঁ।